সমুদ্রের বুকে লুকিয়ে আছে এক রহস্যময় শহর, ইতিহাস আর বিশ্বাসের এক অপূর্ব মেলবন্ধন, দ্বারকা, যেখানে প্রতিটি ঢেউ যেন শোনায় ভগবান শ্রীকৃষ্ণের গল্প। হাজার বছরের পুরনো রহস্য, পুরাণের কাহিনী আর বাস্তব ইতিহাসের মিলনস্থল। এই দ্বারকা আজও মানুষের মনে জাগিয়ে তোলে বিস্ময় আর ভক্তি। শ্রীকৃষ্ণের এই স্বপ্ননগরী দ্বারকা আবার হিন্দু ধর্মের ভগবান বিষ্ণুর 4 ধামের শেষ ধাম। আজ আমরা সারাদিন ঘুরে দেখব শ্রীকৃষ্ণের এই স্বপ্ননগরী দ্বারকা এবং সাথে যাব ভেট দ্বারকা, এবং সাথেই ঘুরে দেখব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 8ম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর মহাদেব মন্দির। সকাল সকাল সোমনাথকে বিদায় জানিয়ে আজ আমরা বেরিয়ে পড়লাম দ্বারকার উদ্দেশ্যে। সোমনাথ থেকে দ্বারকার দূরত্ব প্রায় 240 কিলোমিটার, আর এই যাত্রাপথে দুধারের প্রকৃতির দৃশ্য অসাধারণ। একদিকে আরব সাগরের নীল জলরাশি আর অপরদিকে সবুজ গাছপালা, সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। তবে সোমনাথ থেকে দ্বারকা যাওয়ার পথে পোরবন্দরে আমরা বিশেষ কিছু জায়গা ঘুরে দেখে নেব। আমরা এখন চলে আসলাম পোরবন্দর। এখান থেকে কিন্তু দ্বারকা যেতে আর সময় লাগবে ওই তোমার 2 ঘন্টা মতন। এখান থেকে এখনও দ্বারকা কিন্তু 102 কিলোমিটার মতন দেখাচ্ছে, কিন্তু আমরা এখন পোরবন্দরে গাড়িটা এখানে রেখে পোরবন্দরের যে কিছু কিছু জায়গা আছে, যেরকম সুদামা টেম্পল আছে, আরও কিছু কিছু স্পট আছে, সেগুলো আমরা ঘুরবো। কিন্তু সেগুলো আমাদের এই গাড়ি করে ঘুরতে পারবো না, এখান থেকে আমাদের অটো করে ঘুরতে হবে। অটো আমাদের আসছে, এখানে একটা হোটেলে পার্ক হলো, তো আমরা কিন্তু এই পোরবন্দরটা কিছুক্ষণ ঘুরে নেব। ঘুরে তারপরে এখানেই দুপুরে লাঞ্চটা সেরে তারপরে আস্তে আস্তে দ্বারকার দিকে রওনা দেব। আমরা এসে পৌঁছালাম গুজরাটের অতি পুরনো শহর পোরবন্দরে। আগে এই শহরের নাম ছিল সুদামাপুরী, এবং পরবর্তীতে 1869 সালে 2রা অক্টোবর এই শহরে জন্ম নেন স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধী। আমরা এখন আছি কীর্তি মন্দির, গান্ধীজির জন্মস্থান। 1869 সালে 2 অক্টোবর গান্ধীজির এখানেই কিন্তু জন্ম হয়। গুজরাটের শান্ত শহর পোরবন্দরে রয়েছে এক বিশেষ জায়গা, যার নাম কীর্তি মন্দির। এটাই ছিল মহাত্মা গান্ধীর জন্মভিটে। শুধুমাত্র মহাত্মা গান্ধীর জন্মভূমি বলেই নয়, পোরবন্দর আরও এক মহান স্মৃতিধারক, শ্রীকৃষ্ণের শৈশবের প্রিয় বন্ধু সুদামার জন্ম এই পবিত্র ভূমিতেই। পোরবন্দরে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম শ্রীকৃষ্ণের স্বপ্ননগরী দ্বারকার দিকে। চলে আসলাম দ্বারকাতে আমাদের হোটেলে, হোটেল দ্য গ্র্যান্ড দ্বারিকা। একদমই কিন্তু ঘাটের সামনেই কিন্তু হচ্ছে গুমতি ঘাট, আর এখান থেকে মাত্র 200 মিটার গেলেই কিন্তু মন্দির। তো এটা হচ্ছে আমাদের 2 দিনের আস্থা। চলে আসলাম আমাদের রুমে, আমাদের কিন্তু একদম ফার্স্ট ফ্লোরের রুম। তো এই যে হচ্ছে এন্ট্রি, সামনে ঢুকেই কিন্তু আয়না আছে, তারপরে সুন্দর একটা ডবল বেড দুজনের জন্য। এখানে কিন্তু সব কিছু রয়েছে, যেমন শ্যাম্পু, তেল, পাউডার, সাবান থেকে শুরু করে সব কিছু। আর এইখানে হচ্ছে যেটা আমার দরকার মেনলি, কাপ আর কফি আর চা, এটা হচ্ছে মেন দরকার। আর সাথে 2টো জলের বোতল দিয়েছে, হট কেটলিও আছে। আপনি এখন চা বানাচ্ছি, গরম করতে দিয়েছি, চা বানিয়ে খাবো। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আশেপাশেটা সন্ধ্যাবেলাটা ঘুরে দেখবো। কালকে কিন্তু আমরা ঘুরবো পুরো দ্বারকা। সুপ্রভাত সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছে। আমি এখন দাঁড়িয়ে আছি গুমতি নদী আর সাগরের মিলনস্থান সেই কৃষ্ণনগরী দ্বারকা ধামে। আর আজ আমি আপনাদের ঘুরে দেখাবো 4 ধামের আরেক ধাম, দ্বারকা ধাম। মন্দিরে দর্শন করা সবাই কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার দুপুর 1টার পরে কিন্তু মন্দির বন্ধ থাকে। তারপরে বিকাল 5টা থেকে রাত্রি 9টা অবধি কিন্তু মন্দির খোলে। আর আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এই কাউন্টারে কিন্তু আপনাদের ব্যাগ, ফোন সব কিছু কিন্তু জুতো থেকে শুরু করে সব এখানে জমা দিয়ে তারপর কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। দ্বারকা শব্দের অর্থ হলো দরজা বা প্রবেশদ্বার। পুরাণের কাহিনী অনুযায়ী মথুরায় বারবার আক্রমণের সময় শ্রীকৃষ্ণ বুঝতে পারেন তার প্রজাদের নিরাপত্তার জন্য একটি শহর তৈরি করা অতীব জরুরি।
তিনি সেই সময় সমুদ্র দেবতার কাছে সাহায্য স্বরূপ জমি চান। সমুদ্র দেবতা ভগবানের অনুরোধে অত্যন্ত খুশি হয়ে সমুদ্রের একটি বিশাল অংশ পিছিয়ে দিয়ে সেই জমি শ্রীকৃষ্ণকে দান করেন। এরপর শ্রীকৃষ্ণ সেই জমিতে এক অপূর্ব নগরী গড়ে তোলার জন্য দায়িত্ব দেন দেবতা বিশ্বকর্মাকে। তারপর বিশ্বকর্মা অসাধারণ দক্ষতায় গড়ে তোলেন এই স্বর্ণনগরী দ্বারকাকে। এই দ্বারকা ছিল এক স্বর্ণময় শহর, অপূর্ব প্রাসাদ, সুন্দর রাস্তা আর সমৃদ্ধ সংস্কৃতিতে ভরপুর। শ্রীকৃষ্ণ এখানে তার রাজ্য পরিচালনা করতেন এবং এই কারণেই তাকে বলা হতো দ্বারকাধীশ বা দ্বারকার রাজা। মহাভারত ও পুরাণে উল্লেখ আছে দ্বারকা শুধু ধর্মীয় নয়, একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। সমুদ্রপথে নানা দেশের সঙ্গে এর যোগাযোগও ছিল। আজও বিজ্ঞানীরা এই রহস্যর উত্তর খুঁজে চলেছেন। সমুদ্রের নিচে প্রাচীন দেওয়াল, নোঙর ও বসতির চিহ্ন পাওয়া গেছে, যা প্রমাণ করে দেয় যে এই শহরে একসময় উন্নত সভ্যতা ছিল। এই স্বর্ণনগরীর শেষটা ছিল রহস্যে ভরা। মহাভারতের যুদ্ধের পর মাতা গান্ধারীর অভিশাপে শ্রীকৃষ্ণের এই স্বপ্ননগরী ধীরে ধীরে হারিয়ে যায় গভীর সাগরের তলায়। সবথেকে আশ্চর্যজনক একটি বিষয়, এই মন্দিরটি দাঁড়িয়ে আছে সেই পবিত্র ভূমিতে যার নিচে লুকিয়ে রয়েছে প্রাচীন দ্বারকা নগরীর রহস্য। ফাইনালি 4 ধামে আরেক ধাম দ্বারকা ধাম কিন্তু আমরা দর্শন করে নিলাম। খুব সুন্দর লাগলো, অনেক সময় কিন্তু আমরা ভিতরে কাটালাম। তো কথায় আছে ভগবান বিষ্ণু স্বর্গ থেকে মর্তে আসার পর প্রথমে বদ্রীনাথে ধ্যান করেন, তারপর রামেশ্বরমে স্নান করেন, তারপরে পুরীতে গিয়ে আহার গ্রহণ করেন, তারপরে কিন্তু এই দ্বারকা ধামে এসে বিশ্রাম নেয়। অনেকটা সময় কাটালাম, ফাইনালি আমার 4 ধাম দর্শন হয়ে গেল। দর্শন করে সকালবেলা আসলাম আমরা এখানে একটা দোকানে। এখানে কিন্তু আমরা এখন খাবো হচ্ছে পাপড়া আর জিলেবি আর সিঙ্গারা। এখানে টোকেন করতে হবে, টোকেন করে আস্তে আস্তে আমরা উপর দিকে এগিয়ে যাবো। বাহ, এখানে আসতে কিন্তু এটাই হচ্ছে ফেভারিট খাবার। সকালবেলা এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তারপরে কিন্তু আমাদের হোটেলে কিন্তু আমাদের আবার কচুরি আছে, তাই তো? কচুরি আর কি? কচুরি ছোলার ডাল। কচুরি আর ছোলার ডাল। ভাবছি কচুরি আর ছোলার ডাল খাবো কিনা, কেন এগুলো আমাদের এখন খেতে হবে। ভেট দ্বারকা যাওয়ার পথে কিছুটা সময় নিয়ে আমরা দর্শন করে নিলাম দ্বারকা থেকে দূরে অবস্থিত রুক্মিণী দেবীর মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি সুদর্শন ব্রিজ। এই ব্রিজটাই কিন্তু আমাদের এই দ্বারকা, যে বেট দ্বারকা আছে, এই ভূমিকে কিন্তু এই দ্বীপকে এক করে। আমরা চলে আসলাম এখন বেট দ্বারকা। এই সুদর্শন সেতু পার করলাম, করে কিন্তু বেট দ্বারকা পার্কিংয়ে আসলাম। বাট এখান থেকে আমাদের গাড়ি কিন্তু আর যাবে না, এখান থেকে আমাদের নিতে হবে অটো, যেটা কিনা নিয়ে যাবে আমাদের মন্দির। ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা থেকে এই সুদর্শন সেতু পার করে আপনি পৌঁছে যেতে পারেন শ্রীকৃষ্ণের নিজের নগরী ভেট দ্বারকা। ভেট কথার অর্থ হলো উপহার, আর সেখান থেকে এসেছে এই ভেট দ্বারকার নামটি। চলে আসলাম মন্দিরের সামনে। মন্দিরে প্রবেশ করার আগে আমরা একটু এখান থেকে ঠান্ডা রস খেয়ে নিলাম। আর অটো আমাদের কিন্তু পিছনে ছেড়েছিল। এইটাই হচ্ছে কিন্তু মেন মন্দিরের রাস্তা, যেটা দিয়ে আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। এখানে কিন্তু আমাদের ব্যাগ, ক্যামেরা, জুতো, ফোন সব কিছু কিন্তু এখানে জমা দিয়ে তারপর প্রবেশ করতে হবে। তো যাই, জমা দিই। এটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং বিশ্বাস করা হয় যে এখানেই বাস করতেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রাচীন গ্রন্থ অনুযায়ী ভেট দ্বারকা ছিল শ্রীকৃষ্ণের আসল বাসভূমি, যেখানে তিনি তার পরিবার সহ বাস করতেন। দ্বারকার মতো এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্দির এবং তার সাথে একটি দুর্গা মন্দিরও আছে, এবং হনুমানজির পুত্র মকরধ্বজের একটি সুন্দর মন্দির রয়েছে। আমাদের মন্দির কিন্তু দর্শন হয়ে গেছে, খুব ভালো লাগলো। আজকের দিনটা কিন্তু আজকে আমরা খুব খুশি, কেন 4 ধামের 4 ধাম কিন্তু আজকে আমরা দর্শন করে ফেললাম। এবার আস্তে আস্তে আমরা অটো ধরবো। যে অটো করে এসেছিলাম সেই অটো কিন্তু আমাদের আবার বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। চলে আসলাম আমরা আবার যেখান থেকে উঠেছিলাম অটোতে, সেই স্ট্যান্ডে। এবার এখান থেকে আমরা যাবো কিন্তু হচ্ছে নাগেশ্বর টেম্পল। আর এই মন্দিরটা দর্শন করে সত্যি অসাধারণ লাগলো। আজকে কিন্তু আমাদের মন পুরো শান্তি হয়ে গেল। 4 ধামের শেষ ধাম
দ্বারকা ধাম আজকে আমাদের দর্শন কমপ্লিট। আমরা এখন চলে আসলাম নাগেশ্বর শিব মন্দির। খুব সুন্দর লাগছে এখানে পার্কিংয়ে গাড়িটা পার্ক করলো। এই যে দেখুন কত সুন্দর একটা সুন্দর শিবের মূর্তি রয়েছে বড়, আর এই যে কিন্তু মন্দির। শিব শঙ্করায় শুদ্ধায় নীলকণ্ঠায় ধীমহি ভক্তবাঞ্ছিতদাতারং নমঃ কৈলাসবাসিনে। আমরা লাইন দিয়ে আস্তে আস্তে কিন্তু ভেতরে প্রবেশ করছি। এখানে কিন্তু ফোন ক্যামেরা কিছুই সেরকম চেক করার মতন নেই। এখন তো লাইনে রয়েছে, আগে গিয়ে হয়তো চেক হতে পারে, তাই না? এই দ্বারকাতে যে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য রয়েছে এমনটা নয়, ভগবান শিব নাগেশ্বর মহাদেব রূপে এখানে বিরাজমান এবং এটি হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অষ্টম জ্যোতির্লিঙ্গ হিসেবে পূজিত। খুব সুন্দরভাবে আমরা মন্দিরটা দর্শন করলাম, একদম ফাঁকায় ফাঁকায়। এটি কিন্তু 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ। চলে আসলাম হোটেলে, এখন বাজে প্রায় দুপুর 3টে, অনেক দেরি হয়ে গেল। যাই এবার ফটাফট লাঞ্চ করে আবার দুজন মিলে ঘুরতে বেরিয়ে পড়ি। চলে আসলাম খেতে। আমাদের কিন্তু যে রেস্টুরেন্টে আমরা খাচ্ছি সেটা কিন্তু আমাদের যে রুম, মানে হোটেলের যে রুম, সেই রুমের উল্টো দিকে কিন্তু রেস্টুরেন্টটা, মানে হোটেলের ভেতরেই। তো এইখানে কিন্তু এই যে আমাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা ওই টেবিলে করা হয়েছে। আমাদের জন্য 2টো টেবিল দেওয়া হয়েছে, মানে অল্প লোক 10 জন মতন। সো এই 2টো টেবিল আমাদের দেওয়া হয়েছে। এই রেস্টুরেন্টের গেট, ওখান দিয়ে বেরোলেই কিন্তু আমাদের রুমটা একদম সামনাসামনি আর কি। ফটাফট খেয়ে নিই দুপুরের খাবারটা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসলাম শিবরাজপুর বিচের পাড়ে। মাত্র 30 টাকা টিকিট কেটে আমরা প্রবেশ করলাম বিচে। এই বিচটি হলো এটি ব্লু ফ্ল্যাগ বিচ, যার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার জন্য এই বিচটি বিশেষ স্বীকৃতি পেয়েছে। বিচটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এই কারণেই কিন্তু টিকিটটা নেওয়া। এটাকে বলা হয় কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচ। আমরা এই সাইড থেকে আসলাম, এই সাইডে কিন্তু অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, যেরকম বোটিং আছে, তারপর প্যারাসেলিং আছে, আরও অনেক কিছু রয়েছে। আর এখানে কিন্তু স্কুবা ডাইভিংও হয়, সেই কারণে আপনাদের দিতে হবে 2000 টাকা পার পার্সন। মন্দিরে কিন্তু 8:30 থেকে সন্ধ্যা আরতি, তাই আমরা দুজন মিলে চলে আসলাম সন্ধ্যা আরতি দেখতে। এইভাবেই শেষ হলো আমাদের দ্বারকা ভ্রমণ। তারপর সেদিন রাতে আমরা ডিনার সেরে পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে, কারণ আমাদের পরবর্তী গন্তব্য ভুজ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।